গৌতম দেব সহ আমাদের এই লড়াইয়ের আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব কর্মী সংগঠক, আপনারা যারা আমাদের কথা এখানে শুনছেন, যারা রাস্তায় যেতে আসতে বাড়িতে বসে আমাদের কথা শুনছেন, এই অঞ্চলের আমাদের গুরুজনেরা, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, আমাদের আগের বক্তাদের কথার মধ্যে দিয়ে আপনারা একটা সুখবর সবাই পেয়ে গেছেন। যে অন্যায়, যে অত্যাচার, যে আঘাত, যে আক্রমণ, যে অপমান আমরা বাংলার মানুষ গত 5 বছর সহ্য করেছি, সেই সমস্ত অন্যায়, সমস্ত অবিচারের আয়ু আর মাত্র 2 সপ্তাহ পর এই সমস্ত অন্যায় অবিচার থেকে বাংলা মুক্ত হবে। আপনারা নিশ্চিতভাবে ইতিমধ্যে আপনারা বেশিরভাগ মানুষ আপনারা মনস্থির করে ফেলেছেন আপনারা কার পাশে থাকবেন, আপনারা কাকে সমর্থন করবেন। তাই আর এর আগেও কমরেড প্রকাশ কারাত, কমরেড গৌতম দেব বিস্তারিতভাবে আপনাদের সামনে বলেছেন। আমি সেই একই কথা নতুন করে আপনাদের সামনে বলবো না। আমি খালি একটা কথা আপনাদেরকে বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কদিন আগে আপনারা শুনেছেন যে মুখ্যমন্ত্রীকে আমরা একেবারে দুর্দণ্ড প্রতাপ নেত্রী বলে জানতাম, উনি ভাঙতেন তবু মচকাতেন না, তিনি কদিন আগে একটা সভায় বলেছেন যে আমার ওপর আপনারা রাগ করলে করুন, অভিমান করলে করুন, কিন্তু দয়া করে আমার মাথার ওপর থেকে আশীর্বাদের হাতটা সরিয়ে নেবেন না, তাহলে আমার পথ চলা মুশকিল হয়ে যাবে। এখন আমরা তো ওনার পথ চলাটা মুশকিল কেন, আমরা তো ওনার পথ চলা একেবারে বন্ধ করে দিতে চাই এই পশ্চিমবাংলায়। সেই জন্যই আমরা লড়াই করছি। কেননা গত 5 বছর যে পথ দিয়ে আপনি চলেছেন মমতা ব্যানার্জি, সেই পথে নিরীহ মানুষের লাশের পাহাড় জমা হয়েছে। আপনি যে পথ দিয়ে চলেছেন সেই পথে কৃষক ফসলের দাম পায়নি, শ্রমিক ঘামের মজুরি পায়নি। আপনি যে পথে চলেছেন সেই পথে ধর্মের নামে, সম্প্রদায়ের নামে মানুষে মানুষে ভালোবাসা নয় বিদ্বেষ বেড়েছে, রাজ্যের কোনায় কোনায় সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে। আপনি যে পথে চলেছেন সেই পথে পড়ে আছে আমাদের বন্ধু, আমাদের ভাই সুদীপ্ত, সাইফুদ্দিনদের মতো ছাত্রদের লাশ। আপনি যে পথে চলেছেন সে পথে মা বোনেদের সম্মান লুট হয়েছে। আপনি যে পথে চলেছেন সেই পথে চিটফান্ড মানুষের টাকা লুট করে পালিয়ে গেছে। তাই আপনার পথ চলা তো এইবার আমরা পশ্চিমবাংলায় বন্ধ করবই, বন্ধ করার জন্য আমরা লড়াই করছি। এই যে 66 নম্বর ওয়ার্ড, 67 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে আমাদের এই মিটিং হচ্ছে, পাশের 66 নম্বর ওয়ার্ড, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ডান দিকে, আপনারা জানেন কলকাতা কর্পোরেশনের জনসংখ্যার বিচারে এটা সবচেয়ে বড় ওয়ার্ড। এই ওয়ার্ডে যিনি আমাদের এখনকার এমএলএ, 1995 সাল থেকে উনি এই ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে উনি গত 10 বছর ধরে রাজ্যের এখানকার এমএলএ, গত 5 বছর ধরে রাজ্যের মন্ত্রী। যে ওয়ার্ডে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ বসবাস করেন এই 66 নম্বর ওয়ার্ডে, সেই ওয়ার্ডে গত 20-22 বছর ধরে একটা পরিবার, উনি, ওনার স্ত্রী, ওনার পুত্র রাজত্ব চালাচ্ছেন। এই ওয়ার্ডে আজকে পর্যন্ত একটা সুলভ শৌচালয় তৈরি করতে পারেননি, একটা কম্প্রেসার ভ্যাট তৈরি করাতে পারেননি। 10 বছর ধরে এখানকার এমএলএ হয়ে বসে আছেন, নিজের নামে অন্যের নামে একটার পর একটা বেআইনি বিল্ডিং বানিয়েছেন। গোটা কসবা অঞ্চলে নতুন একটা কলেজ তৈরি করতে পারেননি, নতুন একটা স্কুল তৈরি করেননি। নতুন স্কুল কলেজ তৈরি করা ছেড়ে দিন পরের কথা, এমনকি যে কলেজ আমরা তৈরি করে দিয়ে গেছিলাম এই বালিগঞ্জ অঞ্চলের মধ্যে, যখন এটা ছিল রবীন্দ্র এমএলএ ছিলেন, যে কলেজ আমরা তৈরি করে দিয়ে গেছিলাম, রবীন্দ্র তৈরি করেছিলেন ওই সময়, নববালিগঞ্জ কলেজ, 10 বছরে সেই কলেজে একটা নতুন ডিপার্টমেন্ট চালু করতে পারেননি। এই অঞ্চলগুলোতে বহু মানুষ আছেন যারা হিন্দি ভাষায় কথা বলেন, যাদের মাতৃভাষা হিন্দি, বহু এমন মানুষ আছেন যাদের মাতৃভাষা উর্দু। এই সমস্ত মানুষের জন্য আমরা কতবার করে 10 বছরে বলেছি যে এই কলেজগুলোতে আপনারা হিন্দি অনার্স, আপনারা উর্দু অনার্স চালু করান। 10 বছর কেটে গেল, এগুলো চালু করার বালাই নেই। এখানে পানীয় জলের সমস্যার কথা আমি আর নতুন করে আপনাদেরকে কি বলবো, এ গোটা কলকাতা শহরের মানুষ জানেন যে একটা ওয়ার্ড আছে তিলজালা তপসিয়া পিকনিক গার্ডেন অঞ্চল, যেটা ওয়ার্ড বলা যায়, যেটা কলকাতা শহরে আছে, বিশ্বাস করা যায় না। সকালবেলা যখন রাস্তায় জলের কলের বাইরে আর জলের গাড়ির বাইরে মা বোনেরা বালতি নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখলে মনে হয় যেন এই 66 নম্বর ওয়ার্ডটা সাহারা মরুভূমির বুকের ওপর, এখানে পানীয় জল আসে না। 22 বছর ধরে এমএলএ, এখানকার কাউন্সিলর। শুরুতে বলতেন আমি কাউন্সিলর হলে কি হবে, কর্পোরেশন তো আমাদের নয়, ওই জন্য জল আনতে পারছি না। তারপর কর্পোরেশন ওনাদের হলো, বললেন আমাদের কর্পোরেশন হলে কি হবে, এমএলএ তো আমাদের নেই, তাই আমি জল আনতে পারছি না। তারপর উনিই এমএলএ হলেন, বললেন আমাদের কাউন্সিলর, আমি এমএলএ, আমাদের কর্পোরেশন, তাতে কি হয়েছে, রাজ্য সরকার তো আমাদের নয়, সেই কারণে জল আনতে পারছি না। তারপরে রাজ্য সরকার ওনাদের হলো, উনি নিজে মন্ত্রী হলেন। তারপরে বললেন হ্যাঁ কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী সব আমাদের, সব কিছু আমি, তাতে কি হয়েছে। পাশের ওয়ার্ড 67 নম্বর ওয়ার্ড, ওইখানে দীপুদাস কাউন্সিলর, ওই ওয়ার্ডে পাম্প আছে, ওই পাম্পে নাকি দীপুদাস চাবি বন্ধ করে রেখে দিচ্ছে বলে 66 নম্বর ওয়ার্ডে জল আসছে না। আর তারপরে গত বছর গায়ের জোরে ছাপ্পা ভোট দিয়ে ভোট লুট করে ওই 67 নম্বর ওয়ার্ডটাকে ওনারা দখল করলেন। দখল করার পরে কি দেখলাম, 22 বছর ধরে শুনে আসছিলাম তিলজালায় জল আসে না,
চাবিটা পাম্প ঘরটা 67 নম্বর ওয়ার্ডে বলে দীপুদা সেরে যাওয়ার পরে, ওনারা জেতার পরে সেই পাম্প হাউসটা, যার চাবি নাকি একদিন আমরা বন্ধ করে রাখছিলাম, সেই পাম্প হাউসটা 67 নম্বর ওয়ার্ড থেকে উঠতে উঠতে পাশে 65 নম্বর ওয়ার্ডে চলে গেল। পরের দিন সকাল থেকে বলতে শুরু করলেন যে না, পাম্প হাউসটা আসলে 65 নম্বর ওয়ার্ডে আছে, ওইখানে যেহেতু বামপন্থী কাউন্সিলর, ওই জন্য আমরা জল পাচ্ছি না তিল জ্বালায়। কতদিন ধরে মানুষকে এরকমভাবে বোকা বানাবেন? কতদিন ধরে মানুষ কিছু ভোটে ওনাদেরকে ভোট দিয়েছেন বলে যদি মানুষের বিবেক বুদ্ধি বিবেচনাকে সব কিনে রেখে দিয়েছেন ভেবে থাকেন, তাহলে উনি যে কত বড় ভুল করেছেন এই 30 তারিখ আপনারা জানিয়ে দিন। 19 মে উনি জানতে পারবেন মানুষকে বোকা ভেবে, আপনাদেরকে বোকা ভেবে উনি ঠিক কাজ করেননি। যিনি আমার বিরুদ্ধে প্রার্থী আছেন এখানে, তিনি বয়সে আমার থেকে বড়, আমার গুরুজন। তাকে নিয়ে কোনো ব্যক্তিগত আক্রমণ করা, কোনো ব্যক্তিগত নিন্দা করা, গালমন্দ করা আমার উদ্দেশ্য নয়, সেটা আমার শিক্ষাও নয়, আমার রুচিও নয়। আমি শুনছি বিভিন্ন জায়গায় উনি মিটিং করে আমার সম্পর্কে অনেক রকমের অভিযোগ করছেন, অনেক রকমের মিথ্যে মিথ্যে গল্প শোনাচ্ছেন। এই প্রতিটা অভিযোগ ইলেকশন কমিশনের রেকর্ড হচ্ছে, ইলেকশন কমিশনের ক্যামেরায়, এমনকি আমাদের কর্মীরাও ওদের এই প্রতিটা বক্তব্যকে মোবাইলে ভয়েস রেকর্ড করেছে। এই সব কিছু নিয়ে আমরা আদালতে মামলা করব। ওই এক মুকুল রায় মামলা করেছিল গৌতম দেবের সাথে, এখন পালিয়ে বেড়াচ্ছে। আর এই যারা আমাদের নামে মাইক লাগিয়ে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলেছে, উল্টোপাল্টা কথাগুলো বলার মাসুল তাদেরকে দিতে হবে। 19 তারিখের পর তো কসবা থেকে পালিয়ে বেড়াতে হবেই, তারপরে আদালত থেকে যখন পুলিশ আপনার বাড়িতে ডাক পাঠাবে, বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হবে আদালতের চিঠির ভয়। কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, এই তথ্য আমার নিজের দেওয়া তথ্য নয়, এই তথ্য যিনি আমাদের এখানকার এমএলএ আছেন তারই দেওয়া তথ্য। আপনারা জানেন, কেউ যখন বিধানসভা ভোটে বা যে কোনো ভোটে কেউ যখন লড়াই করে, নির্বাচন কমিশনকে যে নমিনেশন ফর্ম আমরা জমা দিই, তাতে আমাদের নিজেদের সম্পর্কে প্রতিটা ডিটেলস, প্রতিটা তথ্য দিতে হয়। আমার নাম, বাবার নাম কি, বাড়ির ঠিকানা কি, কতদূর পড়াশুনো করেছি তার কাগজপত্র, এবং তার সঙ্গে আমার বিষয় সম্পত্তি কার কত আছে, প্রতিটা পাই পয়সার হিসাব দিতে হয়। আমাদের এখানকার যিনি এমএলএ, 2011 সালে নির্বাচন কমিশনে উনি যে হলফনামা জমা দিয়েছিলেন, আপনারা দেখেছেন, এটা খবরের কাগজে এখন খবর বেরোচ্ছে এই নিয়ে। উনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন, খবরের কাগজে খবর বেরোচ্ছে, এটা টিভিতে দেখানো হচ্ছে। 2011 সালে এখানকার এমএলএ নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছিলেন, সেই হলফনামায় নিজেই বলেছিলেন ওনার সম্পত্তির পরিমাণ কত, নাকি 48 লাখ টাকা। আর 5 বছর পরে আপনাদের দেওয়া দায়িত্ব পেয়ে 5 বছর সেটা পালন করার পরে 2016 সালে উনি যে হলফনামা জমা দিয়েছেন, তাতে উনি দেখিয়েছেন ওনার মোট সম্পত্তির পরিমাণ এই 5 বছরে বেড়ে কত হয়েছে। ওনার নিজের দেওয়া তথ্য অনুযায়ী যা ছিল আজ থেকে 5 বছর আগে 48 লাখ টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 48 লাখ থেকে 44 কোটি টাকা। এবার আমরা জানি তৃণমূল কংগ্রেসের বন্ধুরা উত্তরে কি বলবেন। আমাদের এমএলএ সাহেবও বলছেন, ওনার দলের লোকেরাও বলছে যে আরে আমাদের পয়সা বাড়বে না, আমাদের পয়সা থাকবে না তো কার থাকবে, তোমাদের থাকবে। আমাদের এমএলএর কত পৈতৃক সম্পত্তি আছে, আমাদের এমএলএর কত বড় বড় ব্যবসা আছে, আইনি বেআইনি নামি বেনামি ব্যবসা আছে, তো ওনার তো সম্পত্তি বাড়বেই। এবং কথাটা সত্যি, ওনার অনেক পৈতৃক সম্পত্তি আছে, উনি জমিদার বংশের সন্তান, ওনার অনেক 2 নম্বরই 3 নম্বরই 12 নম্বরই ব্যবসা আছে, সেসব আমরা জানি, ওসবের খবর আমরা নেব 19 তারিখের পরে। কিন্তু সে তো আছে। কিন্তু আপনারা একটা অদ্ভুত ব্যাপার হিসেব করে দেখুন, ব্যবসা থেকে আয়টাই যদি ওনার আয় হয়ে থাকে, 2011 সালে ওনার বয়স ছিল 55 বছর যখন ভোটে লড়েছিলেন, সেইবারের ভোটে। জীবনের প্রথম 55টা বছর ব্যবসা করে উনি উপার্জন করেছিলেন 48 লাখ টাকা। আর মন্ত্রী হয়ে তারপর 5 বছর ব্যবসা করে উনি উপার্জন করলেন 43.5 কোটি টাকা। অর্থাৎ বুঝতে পারছেন তো, আর কিছু না, মন্ত্রী হওয়াটাই ওনার ব্যবসা, মন্ত্রীগিরি করাটাই এনাদের কাছে ব্যবসা। আপনাদেরকে একটা ব্যাপারে কথা দিতে পারি, যে কাজগুলো আমরা এখানে করব বলে আপনাদেরকে জানিয়েছি, কথা দিয়েছি, আমরা জানি আপনারা বেশিরভাগ ঠিক করে ফেলেছেন। আপনারা আমাদেরকে, কিছু মানুষ ঠিক করেছেন ভোট দেবেন, কিছু মানুষ ঠিক করেছেন ভোট দেবেন না। কিন্তু আপনাদের সবাইকে বলছি, যারা আমাদেরকে ভোট দেবেন এবং যারা আমাদেরকে ভোট দেবেন না, তাদের প্রত্যেককে এটা বলছি, আপনারা একটা ব্যাপারে নিশ্চিত থাকুন, আপনাদেরকে যে কথাগুলো আমরা দিয়েছি, আমাদের নিজেদের সামনে যে লক্ষ্যগুলোকে আমরা নির্ধারণ করেছি, সেই প্রতিটা কাজ আপনাদের দেওয়া দায়িত্ব পেয়ে আমরা আমাদের যাবতীয় পরিশ্রম, যাবতীয় নিষ্ঠার সাথে পালন করব। করতে গিয়ে আমাদের কিছু ভুল হতে পারে, কিছু ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা দেখা যেতে পারে। আপনাদের দেওয়া পরামর্শ অনুযায়ী আমরা আমাদের সেই ভুল, সেই দুর্বলতাগুলোকে শুধরে নেব। কিন্তু একটা ব্যাপার আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের দেওয়া দায়িত্ব পালন করার পথে আমাদের আর যাই ভুল হোক, আর যাই ত্রুটি হোক না কেন, কোনো দিন
কোনোদিন আপনার সমর্থনকে, আপনার ভালোবাসাকে বাজারে বিক্রি করব না। আজকে এই 2000 সালে আমার নিজের পকেটে যত টাকা আছে, তা যত সামান্য, যত নগণ্যই হয়ে থাক না কেন, আপনারা যদি আমাদেরকে এখানে জিতিয়েছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের দেওয়া দায়িত্ব 5 বছর পালন করার পরে 2021 সালে গিয়ে মিলিয়ে নেবেন, আমার নিজের পকেটে একটা 9 পয়সা বাড়বে না। মানুষের দেওয়া বিশ্বাস, মানুষের করা ভরসা, এই ভরসাকে বাজারে বিক্রি করে নিজেদের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি বানানো, এই রাজনীতি আমরা শিখিনি, আমাদেরকে কোনোদিন শেখানো হয়নি, এই রাজনীতি আমরা কোনোদিন করব না। যতদূর পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ পৌঁছচ্ছেন, এই অঞ্চলের এমন অনেক মানুষ আছেন, আপনারা সবাই জানেন আজ থেকে 1 বছর আগে কর্পোরেশন ভোটের সময় এখানে কিভাবে ভোট করা হয়েছে। এবং আমরা যে বলছি বুথ দখল ছাপ্পা ভোট হয়েছে 67তে, এদিকে 66তে, এটা কি আমরা হেরে যাওয়ার অজুহাত দিচ্ছি? আপনাদের সামনে আমি খোলা মনে বলছি, 2011 সালেও আমি এই কেন্দ্রে বিধানসভায় প্রার্থী ছিলাম, আমি নিজে হেরে গেছিলাম। আমি নিজে হেরে গিয়ে কোনোদিন একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য বলিনি যে আমাকে বুথ দখল করে হারানো হয়েছে, আমাকে ছাপ্পা ভোট দিয়ে হারানো হয়েছে। আমি কোনোদিন বলেছি এ কথা, আপনারা কেউ শুনেছেন? আমি কোনোদিন এটা বলিনি। আমি এটা বলিনি, তার কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি না। 2011 সালে আমাকে ছাপ্পা ভোট দিয়ে হারানো হয়নি, মানুষের রায়েই আমি হেরে গেছিলাম। আমার এটা স্বীকার করতে কোনো কুণ্ঠা নেই, আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এটা যেমন সত্যি, তেমন 2015 সালে দীপু দাস কোনো দিন হারতেন না 67 নম্বর ওয়ার্ডে, এমনকি 66 নম্বর ওয়ার্ডে আমাদের ফলাফল কোনো দিন এরকম হতো না যদি না এরকমভাবে লোক, মানে ভোটের নামে ছেলে খেলা না হতো, যদি গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে লোকের ভোটার আই কার্ড কেড়ে নিয়ে ছাপ্পা ভোট দিয়ে এই বুথগুলোকে দখল না করা হতো। যারা এই কাজগুলো করেছেন, তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা করেছেন, তাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি, এখনও সময় আছে, আবার চোখটা খুলুন। আপনারা দেখেছেন গত 2 দিন কি ভোট হলো কলকাতায় আর আশপাশের অঞ্চলে? বেলেঘাটা অঞ্চল আমাদের পাশের কেন্দ্র, পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস জটলা করছিল। কোনো সিআরপিএফ নয়, কোনো কেন্দ্রীয় বাহিনী নয়, কোনো ইলেকশন কমিশন নয়, পশ্চিমবাংলা সরকারের অধীনস্থ পুলিশ তাদেরকে গিয়ে এত মারলো, বেলেঘাটায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মুখ চোখগুলো দেখে কষ্ট হচ্ছিল। বেচারাদের মার খেয়ে যত না গায়ে লাগছে, তার থেকে বেশি ওদের অবাক লাগছিল যে এ কী রে বাবা, দিদির টাকায় মাইনে পায়, পুলিশগুলো আমাদের এভাবে পেটাচ্ছে, কোনোদিন তো পেটাই এর আগে। আগের দিন রাজারহাটে ভোট হলো, তারা দেখেছেন 1 বছর আগে যে রাজারহাট অঞ্চলে 1 বছর আগে ওখানে কর্পোরেশনের ভোট হয়েছে, যে তৃণমূল কংগ্রেসের মস্তানরা প্রকাশ্যে রিভলভার নিয়ে ভোট করাচ্ছিল, আপনারা দেখেছেন তো? আর ওই থানার পুলিশ বাড়িতে বসছিল। সেই এলাকায় ওই মস্তান ভোট করাতে গেছে, পুলিশ তাকে এমন তাড়া করেছে, সে গিয়ে একটা কচুরি পানা ভরা পানা পুকুরে গিয়ে ডুব দিয়েছে, আর পুলিশ তাকে সেখান থেকে বার করে পেটাচ্ছে ধরে। এটা পুলিশ কেন করছে? সেই মস্তানটা অবাক হয়ে গেছে যে কী রে বাবা, এই পুলিশ কি আমার দিদির সরকার মাইনে দেয়, আর এই পুলিশ আমাদেরকে মারছে? 5 বছর ধরে এত জামাই আদর করলো, এখন আমাদেরকে লাঠি উঠিয়ে পেটাচ্ছে একটাই কারণে। আপনারা বুঝুন বা না বুঝুন, আর কেউ বুঝুন বা না বুঝুন, ওই পুলিশেরা বুঝে গেছে দিদির থেকে আর বেশি দিন মাইনে নিতে হবে না। 19 তারিখের পরের দিন 20 তারিখ থেকে এই পুলিশ আর এই মমতা ব্যানার্জির কাছ থেকে মাইনে নেবে না, আমাদের কাছ থেকে মাইনে নেবে। তাই আপনাদেরকে বলছি, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে পাড়ায় পাড়ায় এই মস্তানিগুলো করেছেন, আপনাদেরকে বলছি, আমাদের মূল লড়াইটা আপনাদের বিরুদ্ধে নয়। আপনারা জানেন আমাদের লড়াই কার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে। আমরা লড়াই তাদের সাথে বুঝে নেব। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ নেই, কোনো প্রতিহিংসা পরায়ণতা নেই। ঠিক আছে, আপনারা যা করেছেন বুঝে ভালো করেছেন। একদিক দিয়ে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। গৌতমদাও বলছিলেন আপনারা এগুলো করেছেন বলেই মানুষ আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করতে আর আমাদেরকে ভালোবাসতে শিখেছে। তাই এই প্রতিটা মস্তানের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদেরকে বলছি, কথা দিচ্ছি, 19 মের পরে আমরা কোনো প্রতিহিংসা পথে যাব না, কারোর গায়ে একটা আঁচড় লাগবে না। যারা এখানে ব্যবসাপাতি করছেন, এসব 2 নম্বরই ব্যবসা বাদ দিয়ে যারা ঠিক করে ব্যবসাপত্র করছেন, যারা এখানে দোকান চালাচ্ছেন, যারা এখানে কাজের আশায় তৃণমূল কংগ্রেসে গেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ পাননি, মাঝে মধ্যে খালি 2-1টা জায়গায় ইট বালি সিমেন্ট সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্ট পেয়েছেন, আর মাঝে মধ্যে হাতে তৃণমূলের নেতারা 200-500-100 টাকার নোট গুঁজে দিয়ে, একটা মদের বোতল গুঁজে দিয়ে বলে যা এই তৃণমূলের ঝান্ডাটা অমুক পার্টি অফিস, সিপিএমের ওই পার্টি অফিসের মাথায় গিয়ে লাগিয়ে দিয়ে হয়। আপনাদেরকে বলছি, আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আপনারা 5 বছর অনেক গুন্ডামি করেছেন, এবার এই গুন্ডামির রাস্তাটা ছেড়ে দিন, এবার ভালোভাবে থাকুন, এই পাড়াতেই থাকুন, ভালোভাবে বসবাস করুন। আর আমরা কথা দিচ্ছি, 19 মে সরকার তৈরি হওয়ার পরে আপনাদের প্রত্যেকের পাশে আমরা থাকবো। আপনাদেরকে তার জন্য আমাদের দলে আসতে হবে না। আপনারা যদি ভালোবেসে তৃণমূল কংগ্রেস করতে চান, আপনারা ভালোবেসে তৃণমূল কংগ্রেসই করুন, একদিনের জন্য আমাদের পতাকা নিতে হবে না। কিন্তু আপনাদের প্রতিটা বিপদে আপদে, আপনার পরিবারের প্রতিটা প্রয়োজনে আপনার পাশে আর কেউ থাকুক কি না থাকুক, আমরা আপনার পাশে থাকবো। কিন্তু দয়া করে আপনাদেরকে বলছি, মানুষের ওপরে চোখ রাঙানোটা এবার বন্ধ করে দিন। এমনিতেও দেখছেন চোখ রাঙিয়ে কোনো লাভ হচ্ছে না।
এই এই পাশে 67 নম্বর ওয়ার্ডের এই বোসপুকুর রোড, পিকনিক গার্ডেন, জলের ট্যাঙ্ক, তার পাশে পিকনিক গার্ডেন মিনি বাস স্ট্যান্ডের পাশের বস্তির কথা আপনারা অনেকে শুনেছেন ইতিমধ্যে। 1 বছর আগে ওখানে তৃণমূল কংগ্রেস ভোটের আগে সমস্ত ভোটার আই কার্ড ছিনিয়ে নিয়ে গেছিল, মানুষ ভয়ে ভয়ে ভোটার আই কার্ড দিয়ে দিয়েছিল। 3-4 দিন আগে আবার ওই কাজ করতে গেছিলো রাত 2টোর সময়। রাত 2টোর সময় আমাদেরকে খবর দিয়েছে। রাত 2টোর সময় দীপু দাস, আমি আমাদের আরও কয়েকজন ওই বস্তিতে গেছি। বস্তির লোকেরা হাতে ঝেঁটা নিয়ে তাড়া করেছে, বিরাট বিরাট সমস্ত মস্তান, রিভলভার নিয়ে গেছিল, ঝেঁটার বাড়ি খেয়ে ওখান থেকে পালিয়ে গেছে। আর তারপরে থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ এসছে, একটাকে সেদিন ধরেছে, একটাকে তার পরের দিন ধরেছে, 3টাকে তারপরের দিন ধরেছে, ধরে থানায় নিয়ে গেছে। তারপরে আমরা ইলেকশন কমিশনকে জানালাম যে এই যে ঘটনাগুলো ঘটবে আমরা অনেক দিন ধরে বলে যাচ্ছি, কিন্তু কসবা থানা আমাদের কথা একদিন শুনছিল না। একদিন পরে কসবা থানা শুনছে, ব্যবস্থাগুলো আগে যদি নিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আপনারা কি করছেন? সকালবেলা ইলেকশন কমিশনকে জানিয়েছি, বিকেলবেলা টিভিতে দেখলাম ওই কসবা থানার যে অফিসার এসব উল্টোপাল্টা কাজ করতো, ইলেকশন কমিশন তাকে বলেছে যাও বাবা তুমি এবার যাও, বাড়িতে বসে থাকো, তোমাকে ভোট করতে হবে না, তাকে ক্লোজ করে দিয়েছে। তাই আপনাদেরকে বলছি, যাদের ভরসায় এইসব করছিলেন ওই পুলিশ আর আপনাদের কথা কোথাও শুনছে না। পুলিশ আপনাদেরকে ছেড়ে দিয়েছে, মানুষ আপনাদেরকে ছেড়ে দিয়েছে। সুতরাং আপনারা ওই সমস্ত গুন্ডামি ছেড়ে দিন, ভালোভাবে বসবাস করুন, মানুষের পাশে থাকুন, বিপদে আপদে মানুষের পাশে থাকুন, আর আমরাও বিপদে আপদে আপনাদের পাশে থাকবো। কিন্তু দয়া করে মানুষের ওপরে এই গাজোয়ারি খাটনাটা ছেড়ে দিন। আপনাদের সাথে আমাদের কোনো লড়াই নেই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা একটা ভালো অঞ্চল তৈরি করতে চাইছি, একটা শান্তিময়, একটা শান্তিপূর্ণ পাড়া পরিবেশ। আপনারা সবাই সে কাজে আমাদেরকে সাহায্য করুন। আর আপনাদের সবার কাছে আমি আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নতুন একটা সরকার, নতুন একটা বাংলা, সেই বাংলার উদ্বোধন হোক 19শে মে বিকেলবেলা। যদি আপনারা আমাদের পাশে থাকেন, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আপনাদের সমর্থন নিয়ে দেখবেন 19শে মের পরে আমরা এমন একটা পশ্চিমবাংলা তৈরি করব যে পশ্চিমবাংলায় আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে আর একদিনের জন্য চাকরির খোঁজে পরিবারকে ফেলে রেখে অন্য রাজ্যে চলে যেতে হবে না। আপনার প্রত্যেকের বাড়ির ছেলেমেয়েরা চাকরি করে দিনের শেষে নিজের বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরতে পারবে। এমন একটা পশ্চিমবাংলা আমরা তৈরি করব যে পশ্চিমবাংলায় আপনার মেয়ের বাড়ি ফিরতে একটু সন্ধে হয়ে গেলে আপনি মেয়েটার বাবা, আপনি মেয়েটার মা, আপনার মাথায় পার্ক স্ট্রিট, কাকদ্বীপ, কামদুনি আর ঘুরবে না। এমন একটা পশ্চিমবাংলা আমরা তৈরি করব যে পশ্চিমবাংলায় ধর্মের নামে মানুষে মানুষে বিদ্বেষ বাড়বে না, মানুষে মানুষে ভালোবাসা বাড়বে। এমন একটা পশ্চিমবাংলা আমরা তৈরি করব যে পশ্চিমবাংলায় সারদা এই শব্দটা শুনলে আমাদের মনে আবার আগের মতো ভক্তি হবে, শ্রদ্ধা হবে, চোরেদের প্রতি ঘেন্না হবে না। এমন একটা পশ্চিমবাংলা আমরা তৈরি করব যে পশ্চিমবাংলায় পুলিশ নয়, অপরাধীরা টেবিলের তলায় লুকোবে, আর পুলিশ সেই অপরাধীদেরকে টেবিলের তলা থেকে বার করে থানার লকাবে ঢোকাবে। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে এমন একটা পশ্চিমবাংলা, এমন একটা পশ্চিমবাংলার সরকার আমরা 19 তারিখ বিকেলবেলার পরে তৈরি করব, যে সরকারের প্রত্যেকজন মন্ত্রী আপনার প্রয়োজনে আপনার পাশে থাকবে, একজন মন্ত্রীও আপনার পকেট মেরে জেলে থাকবে না। এমন একটা সরকার তৈরি করার জন্য আর এমন একটা বাংলা তৈরি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। আপনি আমাদের পাশে থাকুন, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, খালি যাতে আমরা জিততে পারি সেই জন্য নয়, জিতে যাতে ভালো করে আপনাদের জন্য কাজ করতে পারি, আপনারা আমাদেরকে সেই জন্য আশীর্বাদ করুন। এই কয়েকটা কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার।